সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন। আমাদেরকে থানা থেকে ফোন করে বলা হলো যে বনানী থানা থেকে আওয়ামী লীগ সরকার আমলে 2016, 17 এবং 2018 সালে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। দর্শক শ্রোতা, সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলী, আপনারা জানেন যে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তারপর থেকে অনেক আলোচনা চলছে যে ইলিয়াস আলী কোথায় রয়েছে, 5ই আগস্টের পর কেন তিনি এখনও তাকে উদ্ধার করা হলো না। অবশেষে এই ইলিয়াস আলীকে নিয়ে যেই তথ্য পাওয়া গেল। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং এই দিকে সেনাবাহিনীর কঠিন অভিযান এবং হেলিকপ্টার দিয়ে উদ্ধার। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল রাজপথে। ভোটের আগে 150-র বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ। তীব্র ক্ষোভ থেকে কঠোর আন্দোলনে নামে বিরোধীরা। এর পরের বছরগুলোতে বেড়ে যায় আটকের পর নিখোঁজের ঘটনা। আর্কাইভস ভবনে তখনকার পত্রিকাগুলো দিচ্ছে তার সাক্ষ্য। আওয়ামী লীগ সরকার আমলে 2016, 17 এবং 2018 সালে সবচাইতে বেশি গুমের ঘটনা ঘটেছে। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পত্রিকা ঘেঁটে আমরা সেই সময়কার বিভিন্ন নিখোঁজের সংবাদ দেখতে পাই। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে 2009 থেকে 2024 মোট গুমের অভিযোগ 1676টি। এর মধ্যে কমিশন পর্যালোচনা করে 758টি। দেখা যায় 2016 সালে সর্বোচ্চ 130টি, দ্বিতীয় সর্বোচ্চ 2018 সালে 89 এবং 2017 সালে গুমের অভিযোগ মেলে 84টি। যখন অংশগ্রহণ নির্বাচনটা হলো না, তখন মানুষ কি করলো, লেখালেখি শুরু করলো, সভা সমাবেশ আন্দোলন, ছোট ছোট আন্দোলন হলো। রাজনৈতিক দলগুলি তারা ছোট ছোট আন্দোলন করলো এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যাকে বেশি পরিমাণ থ্রেট মনে হয়েছে তাকে গুমের আওতায় আনা হলো। তারপরে সিভিল সোসাইটির যারা লেখালেখি করে এবং যারা বক্তৃতা বিবৃতি করে তাদের ক্ষেত্রে থ্রেট দেওয়া হলো। অনেক ক্ষেত্রে তাদেরকে রাস্তাঘাট থেকে, বাসাবাড়ি থেকে উঠিয়ে নেওয়া হলো। 2015 সালের জানুয়ারি থেকে কিন্তু আমরা দেখলাম পেট্রোল বোমা এটা কিন্তু 3 মাস ধরে চলেছিল এবং ওই সময়টাতে আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন তাতে করে গুমের ঘটনাগুলো ওই সময়কার, তো তার সাথে একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে। এই মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই এটাকে আপনার অনুমোদন করা উচিত না। পরের 2 বছর অর্থাৎ 2017 এবং 2018 সালে এত গুমের ঘটনা কেন ঘটল? বিশ্লেষকরা বলছেন 18 সালে তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করতে টার্গেট করা হয় অনেককে। নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু গভর্নমেন্টের একটা স্পেশাল মেকানিজম ছিল। কমিশন মনে করে রাজনৈতিক কারণেই ঘটেছে বেশিরভাগ গুমের ঘটনা। ক্ষমতা ধরে রাখতে বানানো হয় গোপন বন্দিশালা। তেমন একটি বন্দিশালার পাশে আমরা, এই লাল ইটের দেয়াল অসংখ্য আর্তনাদের সাক্ষী। অধিকাংশ বন্দিশালায় গুড়িয়ে ফেলা হয়েছে, তবে এই দেয়ালের পাশে যেসব কক্ষ রয়েছে সেগুলো এখন পর্যন্ত অরক্ষিত। ধারণা করা হচ্ছে 2018 সালের আগে কোনো এক সময়ে এই বন্দিশালা নির্মাণ করেছিল শেখ হাসিনা সরকার। বিভিন্ন সূত্র বলছে এই বন্দিশালায় যাওয়া আসা ছিল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের। কত পরিমাণ আমি ক্রস ফায়ার করতে পারলাম, কত পরিমাণ গুম করতে পারলাম, কত পরিমাণ আমি এন্টি গভর্নমেন্টের যারা আছে তাদের ভয়েসকে রুগ্ধ করে দিতে পারলাম। তারা কি পরিমাণ অর্থনৈতিক প্রণোদনা পায়, এটা তাদের বেতন কাঠামোর বাইরেও তারা যে সুযোগ সুবিধাগুলি ভোগ করে সেটা হচ্ছে একবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। কমিশনের তদন্তে গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের সম্পৃক্ততার তথ্যও উঠে আসে। 16 মাস নিখোঁজ থাকার পর এই রহমতুল্লাহ ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে সম্প্রতি দেশে ফিরেছেন, যেটি মিলে যায় কমিশনের তথ্যের সঙ্গে। মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির খুব কাছাকাছি নিভৃত এই গ্রাম বড়নালাই। 2023 সালের 29শে আগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য আসেন। অন্তত 3টি গাড়িতে করে আসেন তারা। তার একটি গাড়ি এখানে পার্ক করে রাখা হয়েছিল। তারপরে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। মানসিকভাবে ভেঙে পড়েছেন রহমতুল্লাহ, এখনো আছেন ট্রমায়। কখন আবার গুম হয়ে যান তিনি।
যদি আমাকে ফাঁসিও দিয়ে দিত তাও আমি রাজি ছিলাম, কারণ আমাকে এক জায়গায় বাড়িতে না জানিয়ে এক জায়গায় রাখা, আবার ইন্ডিয়া পাচার করে দেওয়া, এটা কি ঠিক? যদি ওই রাষ্ট্র যদি এই রাষ্ট্রের সাথে মানে সরকারের সাথে যদি না থাকতো, হাত না থাকতো, তাহলে তো আমার ভাইকে ভারত পাঠিয়ে দিতে পারতো না। রহমতুল্লাহর মতো অভিজ্ঞতা একাধিক ব্যক্তির, যারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আটক হলেও পরে সন্ধান মিলেছে সীমানার বাইরে। অনেক ভিকটিম গুম হয়ে যাওয়া আসার পরে তাদের কাছ থেকে আমরা শুনতে পাই তাদেরকে যখন টর্চার করা হচ্ছে, যখন ইন্টারোগেশন, অনেক মানুষ যারা পাশের দেশের ভাষায় ছিল কথা বলছিল। প্রচ্ছন্নভাবে একটা সহযোগিতা ভারতের ছিল বলে আমরা মনে করি এবং এটা সবাই মনে করে, কারণ ভারতীয় অনেক নিরাপত্তা বাহিনীও বাংলাদেশে কাজ করে। কমিশনের শঙ্কা, এখনো যাদের খোঁজ মেলেনি তাদের হয়তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু গুমের শিকার প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদ্গ্রীব স্বজনরা। যদি নাও ফিরিয়ে দেয়, আমার ছেলের হাতটা পর্যন্ত যেন আমি পাই। গুম সংক্রান্ত এই কমিশনে প্রতিদিন এখনো মানুষ আসছেন, জানাচ্ছেন সেই। তো সুস্থ আপনার এই ভিডিওটি দেখলে, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমাদের শেষে স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই অবৈধভাবে আর কোনো মিয়ানমার নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বাংলাদেশের দক্ষিণ পূর্বে মায়ানমারের পশ্চিমে বাংলাদেশে মায়ানমারের 271 কিলোমিটার স্থল জল সীমান্ত রয়ে আছে আমাদের সাথে। অতি প্রাচীন কাল থেকেই মায়ানমারের জাতিগত বিদ্বেষ বিদ্যমান ছিল, ফলে বিভিন্ন সময়ে মায়ানমার গৃহযুদ্ধ এবং দাঙ্গা হয়। আরাকান আর্মি সর্বশেষ গত 8ই ডিসেম্বর 2024 তারিখে মংডু টাউনশিপ দখল করার ফলে বাংলাদেশ মায়ানমারের মধ্যবর্তী 271 কিলোমিটার এলাকায় আরাকান আর্মির দখলে। 2017 সালে বাংলাদেশ আশ্রয় দেওয়া হয় প্রায় 10 লক্ষ রোহিঙ্গা। 2024 সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অগোচর প্রায় 50 থেকে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, যাদের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই। প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ কোন্দলের ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়তই আসার চেষ্টা করে। এছাড়া সীমান্ত উপারে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত্র ও ভারী অস্ত্র ফায়ারের গোলা আমরা সীমান্ত এলাকায় পতিত হয়। আমাদের শেষে স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করলে তাতে নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে। এছাড়া আরাকান আর্মির তীব্র আক্রমণে মায়ানমার জান্তা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় 876 জন সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। তাদের বিজিবি আটক করত হেফাজতে রেখে তাদের আবার ফেরত দেওয়া হয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বর্তমান পরিস্থিতিতে আলোকে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায়, সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে বিজেপি এবং অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলছে। আমি আপনাদের মাধ্যমে সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীরও জনবলও বৃদ্ধি করা হয়েছে। নাপ নদীতে টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি রাত 24 ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড, আনসার এবং অন্যান্য পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে। সব বাহিনীর এই আন্তরিক এবং অক্লান্ত প্রচেষ্টা করে রক্ষার্থে মরিয়া হয়ে অসাধু বাংলাদেশি দালাল চক্রের সহায়তায় কিছু সংখ্যক তো
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।